আপনি বোধহয় একটু আমরা আপনারা শুনেছেন বিজয়বাবুর প্রারম্ভিক বক্তব্য থেকে আমি হোমিওপ্যাথিক শিক্ষানবিশ বেসিক টু অ্যাডভান্স এই বই থেকে আলোচনা করছি। তৃতীয় পর্বের তৃতীয় অধ্যায় থেকে আমি কথা বলছিলাম গত সপ্তাহে মায়াজম নিয়ে, মায়াজমের প্রাথমিক আলোচনা এবং শরিক মায়াজম নিয়ে আমি কথা বলেছিলাম। আমি এখানে হয়তো গত ক্লাসে অনেকেই ছিলেন না, যে কারণে আমি শরিক মায়াজমের একটু সিনপসিস বা কিনোটটা নিয়ে একটু কথা বলবো হালকা, তারপরে আমার মূল আলোচনা সাইকোসিস মায়াজম নিয়ে। আমি আমার বইয়ে সংক্ষিপ্ত ভাবে মায়াজম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি মনে করি শুধু আমি না, বিজ্ঞজনেরা হোমিওপ্যাথি যারা বর্তমান সময়ে বা অতীতে যারা ছিলেন মনীষীগণ, সকলেই মায়াজমকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করতে হলে মায়াজমের কোনো বিকল্প নেই। মায়াজম সম্পর্কে মোটামুটি স্বচ্ছ ধারণা আমাদের থাকাই উচিত। তো তারই ধারাবাহিকতায় আমি আমার বইগুলোতে, বিশেষ করে একটি বইয়ে বেসিক টু অ্যাডভান্সের চেষ্টা করেছি। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে সূরার ক্রাইটেরিয়াটা কি, জাস্ট সূরার যে ক্রাইটেরিয়া সেখানে আমি বলেছিলাম যে সূরার মূল কথাটাই হলো ইরিটেশন। ফিজিক্যাল ইরিটেশন কেমন আর মেন্টাল ইরিটেশন কেমন। ফিজিক্যাল ইরিটেশন বা উপদ্রব বা জ্বালাতন কেমন? ফিজিক্যাল ইরিটেশন ইজ দ্য ক্যারেক্টার্স বাই ইচিং, মানে এটা চুলকানি দ্বারা চিহ্নিত করা হয়, চুলকানি দ্বারা এটা প্রকাশিত হয়। অনেক সময় চুলকানি যাওয়া পড়েও সূরা মায়াজমের আমরা অবস্থাটা দেখি। আর মানসিক মেন্টাল ইরিটেশন কিভাবে হয়? মেন্টাল ইরিটেশনটা হয় লিটস মেন্টাল টার্মোইল, একটা অশান্তি, মানসিক একটা অশান্তি, তার ভয়, আশঙ্কা, বিপদ, দুর্ভাগ্য ইত্যাদি, অর্থাৎ মানসিক শান্তি সে ভোগ করে না। তাহলে ক্রাইটেরিয়া অফ সূরা আমরা বলি, এই যে ক্রাইটেরিয়ার সূরার ক্রাইটেরিয়া হচ্ছে যেখানে আমরা দেখব ল্যাক, স্ক্যান্টি বা অ্যাবসেন্স, যেখানে একটা কমজোরি, একটা ঘাটতি, একটা অভাব, একটা অপ্রতুলতা, এইসব জায়গাগুলোতে সূরাকে আমরা বলি যে একটা সবসময় একটা ঘাটতি থাকে, একটা অপ্রতুলতা থাকে সূরায়। সেই জায়গাটা সূরার স্ক্যান্টি আমরা বলি, ল্যাক থাকে অথবা স্ক্যান্টি থাকে অথবা অ্যাবসেন্ট, একটা কিছু ঘাটতি থাকে সব সূরার সবসময়। আর সূরার মূল কথা হচ্ছে সূরায় কোন তন্তুগত বা আকারগত কোন পরিবর্তন ঘটাতে পারে না সূরা মায়াজম। সূরা মায়াজম আদি মায়াজম, কিন্তু সে যখন দেহে আসে, সূরা দেহের কোনো আঙ্গিক পরিবর্তন বা তন্তুগত পরিবর্তন বা আকারগত পরিবর্তন ঘটাতে পারে না। এই ছিল আমাদের ওই দিনের আলোচনার মূল কথা। সূরাতে আমরা রিমেম্বার অফ সূরাতে আমরা তিনটা এ দ্বারাও, 3A দ্বারাও সূরা প্রকাশ হয় মেন্টালি। একটা হচ্ছে প্রথম এতে অ্যাংজাইটি, দ্বিতীয় এতে অ্যালার্ট এবং তৃতীয় এতে অ্যাপ্রিহেনশন বা আশঙ্কা। তাদের মধ্যে তারা উৎকণ্ঠায় ভোগে, সতর্কতায় থাকে এবং তাদের মধ্যে আশঙ্কা কাজ করে। অনেক কথা সেদিন আমি বলেছিলাম, বিশেষ করে সূরার যে কজেশনটা সেদিন আলোচনা করেছিলাম, অনেকে হয়তো মনে রাখতে পেরেছিলেন
এদের কজেশন সাধারণত একটা মনস্তাপ, যেটাকে আমরা মনোটিফিকেশন বলি, একটা মানসিক আঘাত থাকতে পারে, মেন্টাল শক থাকতে পারে, ভয়, আবেগজনিত কুফল থেকেও মানসিক দিক থেকে সোলার কজেশন গুলো থাকে। আর একটা কথা হচ্ছে সোলার বৃদ্ধি হয় সাধারণত দিন বা রাতের যে কোনো সময় সোলার বৃদ্ধি হতে পারে। আমি এইসব বিষয় নিয়ে কথা বলেছিলাম। তাহলে আমরা সোলার মূল কথাটা হচ্ছে একটা ইরিটেশন হয়, সেটা ফিজিক্যালি হতে পারে, মেন্টালি আমরা প্রকাশ হতে দেখি। ফিজিক্যালটা হয় চুলকানির চরিত্র হচ্ছে চুলকানি চাওয়া পড়া অথবা চুলকানি প্রকাশিত, এই দুই ভাবেই তার ক্যারেক্টার সে প্রকাশ করতে পারে। আর একটা হচ্ছে মানসিক যে ইরিটেশনটা হয় বা উপদ্রবটা হয় বা জ্বালাটা হয়, সেটা হচ্ছে মানুষের অশান্তি দ্বারা। আর ক্রাইটেরিয়া অফ সোরা, আমরা সোরার মানদণ্ড বিচার করি, তাহলে আমরা দেখবো সেখানে সোরার রোগীদের ঘাটতি থাকে, একটা অভাব থাকে, একটা কিছু শূন্য থাকে, অনুপস্থিত থাকে। এখানে বলা হয় ল্যাক অর হাইপো, স্ক্যান্টি অর অ্যাবসেন্ট থাকে। এবং সোরার মূল কথা আকারগত পরিবর্তন। সোরার কিওয়ার্ডটা কি? অল ইরিটেশন এন্ড ল্যাক, হাইপো, স্ক্যান্টি, অ্যাবসেন্স আর সোরা। যেখানে আমরা দেখবো কমজোরি, অভাব, এক কথায় যেখানে আমরা দেখবো তার যে এই যে ইরিটেশনটা, এই যে তার জ্বালাটা, এই যে তার যে মানে একটা ইরিটেশন হয়, যেটা উপদ্রবটা, জ্বালাটা, এটা কিন্তু প্রকাশ করে কমতি, অভাব, ঘাটতি, অপ্রতুলতা, অনুপস্থিত, এই সব বিষয়গুলোই সোরা প্রকাশ করে। আমি সেদিন অনেক ডিটেলস বলেছিলাম, আজকে সেটা যাবো না। আমি একটু সোরা ধারণা দিলাম হালকা। আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে সাইকোসিস নয়। আমাদের এই বিশ্ব সংসারে আমরা যা কিছু দেখি, যদি সব কিছুর বৃদ্ধি না থাকতো, বৃদ্ধি, তাহলে কি হতো? আমরা হয়তো নতুন কিছু দেখতাম না। জগৎ সংসারে বা এই পৃথিবীতে বৃদ্ধি আছে বলেই সবকিছু স্বাভাবিক আছে। আর আমরা সে কারণে এই জগৎকে কিভাবে দেখি? টেন্ডেন্সি টু গ্রোথ, এই যে একটা বৃদ্ধি হওয়ার যে প্রবণতা জগৎ সব জায়গায় আমরা দেখি। এই যে আমাদের যে উৎসুক মন, মানুষের মধ্যে যে কৌতূহল আছে, আর জানার কৌতূহল থেকে মানুষ নতুন কিছু সৃষ্টি করার বাসনায় থাকে, নতুন কিছু সৃষ্টি করতে পারে। সাইকোটিক ব্যক্তিগুলোই সময় এরা খুব কৌতূহলী হয় এবং তাদের কর্ম দ্বারা, কর্ম প্রচেষ্টা দ্বারা তারা বাস্তবতার নিরিখে একটা কিছু উদ্ভাবন করে। এই যে বিজ্ঞানী দেখি আমরা, আবিষ্কারক দেখি, সত্য সন্ধানে দেখি, সব কিছুতেই সাইকোটিকের অবদান। তাহলে আমরা দেখলাম যা কিছু নতুন, যা কিছু টেন্ডেন্সি টু গ্রোথ, এই যে বৃদ্ধির যে প্রবণতাটা, এটি সাইকোটিকেরই অবদান। তাহলে আমরা যদি একটু সাইকোসিস মায়াজমের একটা প্রাথমিক মানদণ্ডের কথা ভাবি, কিওয়ার্ড অফ সাইকোসিস মায়াজম, আমরা ব্যাখ্যায় যাবো একটু পরে। ওখানে দেখলাম, সোরায় দেখলাম ফিজিক্যাল এন্ড মেন্টাল, তার মধ্যে থাকতে হবে একটা ইরিটেশন থাকতে হবে। এখানে এসে ফিজিক্যাল আর মেন্টাল ইনকোঅর্ডিনেশন, এটা সমন্বয়হীনতা। আর মেইন কথাটা হচ্ছে
সমন্বয়হীনতা। এখন কিভাবে হয় সেটা? ফিজিক্যাল, যে শারীরিক ভাবে ফিজিক্যাল ইনকার্নেশন ইন ডেভেলপমেন্ট, proliferation or excess, এই যে সমন্বয়হীনতা ঘটে শারীরিক ভাবে একটা বৃদ্ধির মাধ্যমে, দ্রুত বৃদ্ধির মাধ্যমে, অথবা অতিরিক্ত কিছু এর মাধ্যমে তার সমন্বয়হীনতা প্রকাশ করে। আর মেন্টাল রিলেশন কিভাবে হয়? ইন দ্য সেন্সরিয়াম, তার যে এই যে চেতনা কেন্দ্র বা অনুভূতি, অথবা কম্প্রিহেনশন, তার বোধ শক্তি, এগুলো দিয়ে তার মানসিক সমন্বয়হীনতা বোঝা যায়। এর মানদণ্ডটা কি? তার মানদণ্ডটা আমরা কিভাবে বুঝতে পারি? all hypers and excess are psychotic। অর্থাৎ যেখানে আমরা একটা বৃদ্ধি দেখব, একটা অতিরিক্ত কিছু দেখব, সেটিই সাইকোটিক। এখন আমরা সেটা কিভাবে দেখি? আমরা যেমন কোষের হাইপারট্রফি, হাইপার প্লাসিয়া, হাইপার সেক্সুয়ালিটি, এক্সেসেস ওয়ার্কিং, হাইপার থাইরয়েডিজম, অর্থাৎ যেখানে আপনি হাইপার দেখবেন সেটিই সাইকোটিক মায়াজম, সেখানেই সাইকোটিক মায়াজম। যেখানেই অতীত বৃদ্ধি দেখবেন, যেখানেই স্তূপ দেখবেন, যেখানেই একটা কিছু মানে স্বাভাবিক অস্বাভাবিক দেখবেন, যেটা স্বাভাবিকের চেয়ে একটু অস্বাভাবিক বৃদ্ধি ঘটছে, সেখানেই সাইকোটিক। সাধারণভাবে সাইকোটিক মায়াজমকে আমরা যেভাবে পড়ে আসছি বিভিন্ন বইতে, মায়াজম সঙ্গে যেসব বই রয়েছে বাজারে, মাথায় গোলাকার দাগ থাকলে আমরা বুঝি সাইকোটিক মায়াজম। নাকটা জারক্তিম হয় আমরা সাইকোটিক মায়াজমে জানতাম। নখগুলো যদি পুরো মোটা হয়, অনমনীয় হয়, ঢেউ খেলানো হয়, সাইকোটিক মায়াজম। মুখমণ্ডলে তিল থাকে, মায়াজম। সব ধরনের টিউমার আসিল, সাইকোটিক মায়াজম। আমরা এটা শুনে আসতে ভাবে। এরা ব্যস্তভাবে আচরণ করে, যারা এরা ধৈর্যহীন, আচরণে কৃত্রিমতা থাকে, এরা অন্যমনস্ক, এরা ভুলো মন, এরা কথার সময় খেই হারিয়ে ফেলে, কখনো বেশি কথা বলে, কখনো খুব রিজার্ভ থাকে, কথা কম বলে, কখনো প্রকাশমুখী, কখনো অন্তর্মুখী, কখনো ওই কথা বলতে গিয়ে কান্না করে, রোগ নিয়ে চিন্তা করে, যা চেহারায় ফুটে ওঠে কিন্তু প্রকাশ করে না। এরা প্রচন্ড খিটখিটে মেজাজ থাকতে পারে, রাগী হতে পারে, এরা সবকিছু একটু বাড়িয়ে বলে, এই যে বাড়িয়ে বলে। এরা ওই ছোঁয়া রোগীরাও বারবার ডাক্তার পাওয়া যায়, কিন্তু সাইকোটিকের রোগীরা স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক। এরা খুব গোপন প্রিয়, আমরা এই কথাটা বারবার সাইকোটিকে দেখেছি, গোপন প্রিয়। সাইকোটিকরা প্রচন্ড মিথ্যাবাদী হয়, বিশ্বাসঘাতক হয়। এদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, সন্দেহ প্রবণতা, যেগুলো আমরা পুরোনো বইগুলো পড়ে আসছি। এদের মধ্যে একটা ফিক্সড আইডিয়া তৈরি হয়, বদ্ধমূল ধারণা থাকে। যেমন অন্ধবিশ্বাস, সেটা ধর্মের প্রতি হতে পারে, আবার ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হতে পারে। এদের রোগ খুব জটিল, এই ধরনের ধারণা তাদের থাকে। আরোগ্যের ব্যাপারে এরা খুব হতাশ থাকে, এবং এই চিন্তা করে এরা ভালো চিকিৎসা করতে চায় না, এরা চিকিৎসাটাকে এড়িয়ে যেতে চায়। এরপরে আমাদের ফিজিক্যালি দেখি, স্থানীয় কিছু লক্ষণ দেখি। আমি কিন্তু মানে
একটু পুরোনো দিনের যেসব বই ক্লাস সেগুলো আমি ধারণা দিচ্ছি। সন্ধিবাতের ধাত গিটগুলো খোলা থাকতে পারে, শরীরে ব্যথা বেদনা থাকতে পারে, চোখ বন্ধে মাথা ঘোরা থাকতে পারে, নাক বন্ধ হয়ে থাকতে পারে, প্রচুর হাসির সমস্যা থাকতে পারে, নাক দিয়ে প্রচুর পানি আসতে পারে, ঘ্রাণ শক্তি তাদের লোপ পেতে পারে, মুখের স্বাদ আসা থাকতে পারে, হার্টের বিবৃতি যেটাকে আমরা বলি এনলার্জমেন্ট যেটাকে বলা হয়, সেটা হার্টের সব ধরনের ব্লকেজ, ফ্যাটি লিভার সংক্রান্ত বিষয়, মলজারের জটিলতা, হাই প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, কিডনির নানা রোগ, অ্যাপেন্ডিসাইটিস, লিঙ্গোত্থান, মাসিক সংক্রান্ত যাবতীয় সমস্যা সাইকোসিস মারাজনের কারণে। এগুলো আমরা পুরোনো বইতে আসছি। এবারে আমরা একটু বেসিক আলোচনাতে আসি। আমরা এটার কথা শুনে আসছি, কিন্তু এটা আমার বইয়ের অংশ না। কিন্তু আমি এখন যেটা আলোচনা করবো সেটা বইয়ের কথা। এটা আমি ধারাভাবে কথা আলোচনা করলাম। সাইকোসিস মায়াজন আপনারা বইতে দেখবেন, আমার বই দেখবেন, এটি মূলত যৌনরোগ বা গনোরিয়া চাপা দেওয়ার ফলে সৃষ্টি হয়। সেটা ব্যক্তি জীবনে হতে পারে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে। সাইকোসিস মায়াজনের মূল কথা হচ্ছে ওভার গ্রোথ, আতিশয্য বা অতিরিক্ত বৃদ্ধি। এর স্বভাব কেমন? শরীরে অস্বাভাবিক বৃদ্ধি দেখা দেয়। সেটা হতে পারে অ্যাসিড, হতে পারে টিউমার, হতে পারে সিস্ট, হতে পারে কিছু দেখা যায় না। যেমন হাই প্রেশার, থাইরয়েডিজমের আমরা কিছু লক্ষণ অনেক সময় দেখি। থাইরয়েডিজমের হাই প্রেশার তো বুঝতে পারি না, নাম আপনি এরকম। মানসিকতা, রোগী অত্যন্ত সন্দেহবাতিক থাকে, হিংস্রে থাকে, গোপন প্রিয় হয়, নিজের দুর্বলতা ঢেকে রাখতে চায়। বাত ব্যথা, হাঁপানি, টিউমার, এইসব সবই সাইকোটিক মায়াজমের একটা দিক। এখন আমরা সাইকোটিক মায়াজমে কি করে চিনব? সোরা মায়াজমের মতোই সাইকোসিস মায়াজমকে চেনার জন্য কিছু সুনির্দিষ্ট শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্য আছে। মত হ্যানিম্যানের মতে এটি মূলত গনোরিয়া বা প্রমহ রোগ অপচিকিৎসায় চাপা পড়ার ফলে সৃষ্টি হয়। সাইকোসিস মায়াজমের মূল মন্ত্র হচ্ছে অতিরিক্ত বৃদ্ধি, ওভার গ্রোথ অর এক্সেস। এই একটা কথা, একটা মূল মন্ত্র। অর্থাৎ এখানে হয় ইনকোঅর্ডিনেশন বা সমন্বয়ের একটা অভাব, সমন্বয়হীনতা দেখা দেয়। তাহলে আমরা দেখি মানসিক দিকে কি ইনকোঅর্ডিনেশন হয় এবং ফিজিক্যালি কি হয়। যেমন সাসপিসিয়াসনেস, যেটা আমরা বলি সন্দেহবাদিকতা। আমরা মানসিক দিক থেকে একজন সাইকোটিক মায়াজমকে চেনার জন্য আমরা প্রথমে দেখতে পারি সন্দেহবাদিকতা। এটি সাইকোসিস মায়াজমের সবচেয়ে বড় মানসিক দিক। এরা কাউকে বিশ্বাস করতে পারে না, বন্ধু, স্ত্রী, আত্মীয় সবাইকে এরা সন্দেহের চোখে দেখে। এরা ভাবে সবাই তার ক্ষতি করে চলছে। সন্দেহবাদিতার পরে আমরা দেখি গোপন প্রিয়তা। এই যে সেক্রেটিভনেস, যেটা এরা মনের কথা, নিজের দুর্বলতার কথা কাউকে বলতে চায় না। নিজের রোগ বা সমস্যা লুকিয়ে রাখতে এরা মহা উস্তাদ। স্ত্রী বলে, আসছে যখন তোমার তো অনেক সমস্যা, দেখাও। আমার আবার কিসের সমস্যা? আমাকে দেখানো লাগবে কেন? তোমারটা তোমার দেখা, তোমারটাই দেখাও। ও আমার সমস্যা ভাই ভালো হবে না, না হলে চিকিৎসা লাগবে, বা সেটা প্রকাশ করতেই চায় না।
হয়তো সে জটিল সমস্যায় ভুগছে, সেটা সে প্রকাশ করতেই চায় না। স্মৃতি দুর্বলতা, ফরগেটফুলনেস, যেটা বিশেষ করে সাম্প্রতিক ঘটনা এরা ভুলে যায়। কথা বলার সময় উপযুক্ত শব্দ খুঁজে পায় না, বা মাঝপথে সে কি বলেছিল তা ভুলে যায়। একটু আমি কি বলতেছিলাম মনে নেই, ভুলে গেছি। এদের মধ্যে জেলাসি এবং যে ক্রুয়েলটি, যেটাকে আমরা বলি যে হিংসা এবং নিষ্ঠুরতা, এদের মনে তীব্র হিংসা কাজ করে। এরা অনেক সময় নিষ্ঠুর আচরণ করে, এমনকি পশু পাখির প্রতি এরা নির্দয় হতে পারে। আর এদের মধ্যে পাপ বোধ, এরা সব সময় মনে করে, রোগীরাও অভিযোগ করে, স্যার অনেক পাপ জীবনে করছি, তাহলে এত রোগ আমার হবে কেন? আজকের রোগ আমার পাপের ফসল। আমার ছেলে ভালো লেখাপড়া করে না, এটাও আমার স্যার পাপের ফসল। আমার স্ত্রী আমার কথা শোনে না, এটাও আমার পাপের ফসল। এরা, এদের মধ্যে সবসময় একটা পাপ বোধ, অপরাধ বোধ, এবং এরা মনে করে যে আমি যে পাপ জীবনে করে আসছি, এই পাপের কোনো ক্ষমা নেই। এর মধ্যে আরেকটা যে আলোচনা করে আসলাম আগের আলোচনা থেকে, ফিক্সড আইডিয়া, স্থির ধারণা। আমি পয়েন্ট আকারে করছি এভাবে, স্থির ধারণা, ফিক্সড আইডিয়া। এদের মাথায় কোন চিন্তা ঢুকলে তা সহজে বের করা যায় না, বদ্ধমূল ধারণা বলি আমরা। এরা একরোখা স্বভাবের। এই হলো মোটামুটি একটা মানসিক দিক আমি তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ এদের মধ্যে সন্দেহবাদিকতা, গোপন প্রিয়তা, স্থিতিশীল দুর্বলতা, হিংসা এবং নিষ্ঠুরতা, পাপবোধ, এবং তার একটা বদ্ধমূল ধারণা বা স্থির ধারণা বা ফিক্সড আইডিয়া। এখন শারীরিক ভাবে আমরা কিভাবে চিনতে পারি? ফিজিক্যাল সিমটম কি দেখে আমরা বুঝতে পারি যে এই মানুষটি সাইকোটিক মায়াজমে অন্তর্ভুক্ত? আমরা আগেই বলছিলাম যে একটা ওভার গ্রোথ থাকতে হবে। যেখানে এক্সেসিভ গ্রোথ থাকে সেই জায়গাটাই, এখানে আমরা বললাম যে অ্যাবনর্মাল গ্রোথ, একটা অস্বাভাবিক বৃদ্ধি আছে। সেটা কেমন? শরীরে অ্যাসিড, টিউমার, সিস্ট, মেদভুঁড়ি, একজিমা, কড়া, এগুলো সাইকোসিসের দান। যেখানেই দেখবেন চামড়ার উপরে বাড়তি মাংস, পিণ্ড, বুঝবেন সেখানে সাইকোটিক মায়াজম রয়েছে। বাত বা জয়েন্টের ব্যথা, সাইকোসিস রোগীরা বাতের ব্যথায় ভোগে, এদের জয়েন্ট গুলো ফলে শক্ত। সাইকোসিস রোগীদের বর্ষা বা আর্দ্রতায় বৃদ্ধি হয়। এটা সাইকোসিসের একটা ব্যারোমিটার। যেখানে আমরা দেখবো যে বর্ষা বা আর্দ্র আবহাওয়ায় তাদের অ্যাগ্রাভেশন ইন ড্যাম্প ওয়েদার, সেখানে আমরা ধরে নেব নিশ্চিত করেই যেখানে সাইকোটিক মায়াজমের প্রাদুর্ভাব রয়েছে। এটি একটি ব্যারোমিটার। অর্থাৎ আকাশ মেঘলা হলে, বৃষ্টি হলে বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এদের হাঁপানি, বাত বা যে কোনো রোগ বাড়ে। এটি সাইকোসিস মায়াজমকে চেনার একটা দারুণ জায়গা। স্রাবের প্রকৃতি, স্রাব যেমন পাতলা হয়, কিন্তু সাইকোসিস স্রাব, সেটা লিউকোরিয়া হোক, পুজ হোক, এটি হয় ঘন, আঠালো, কখনো কখনো হলদে ও সবুজ রঙের। এদের স্রাব থেকে আষ্টে গন্ধ বা ফিশি স্মেল থাকতে পারে। যৌন ও প্রজননতন্ত্রের রোগের ক্ষেত্রে আমরা কিভাবে চিনব? যেহেতু এর উৎপত্তি যৌন রোগ থেকে, তাই জরায়ুর সমস্যা, প্রস্টেট গ্ল্যান্ড বড় হওয়া বা প্রস্রাব নালীর সমস্যা এই সাইকোসিস মায়াজমের কারণে বেশি দেখা দেয়। চুল, শরীরে অবাঞ্ছিত লোম অনেকে আমরা দেখি হতে, এটি সাইকোটিক মায়াজমের কারণেই দেখা দেয়। খাবার ইচ্ছে কেমন থাকে এদের? এরা চর্বিযুক্ত খাবার, মাংস এবং লবণ খেতে বেশি পছন্দ করে। আমার তথ্য নেই, আমরা যখন রেকর্ড করি এসব তথ্য নেই, কিন্তু তাহলে আমরা দেখলাম
শারীরিক স্তরে অস্বাভাবিক বৃদ্ধি দেখবো যেখানে, সেখানে সাইকোটিক মায়াজম। বাত বা জয়েন্টের ব্যথা খোলা, সাইকোটিক মায়াজম। বর্ষায় বৃদ্ধি যদি হয়, সাইকোটিক মায়াজম। স্রাবের পরিপক্ক যদি গাঢ় গাঢ় স্রাব হয়, ঘন আঠালো হয়, হলদে বা সবুজ রঙের স্রাব থাকে, সাইকোটিক মায়াজম। জলপ্রদাতন্ত্রের রোগের ক্ষেত্রে আমরা দেখি সব ধরনের যৌর কোষ্ঠের গ্রান বড় হওয়া, প্রস্রাবের সংক্রান্ত জ্বালা পোড়া সমস্যা, জরায়ুর সমস্যা, সবই সাইকোটিক মায়াজমের কারণ হয়। অবাঞ্ছিত লোম বা চুল গজাতে পারে সাইকোটিকের কারণে। এবং এরা চর্বিযুক্ত খাবার, মাংস এবং লবণ জাতীয় খাবার এরা বেশি পছন্দ করে সাইকোটিক মার। আমরা জিজ্ঞেস করি কি খাবার খান, বলে সব। এখন বাহ্যিক দৃষ্টিতে হাতের নখ দেখেও সাইকোটিক মায়াজমকে চেনা যায়। কিভাবে? এদের নখগুলো মোটা এবং পুরু। স্বাভাবিক নখের তুলনায় সাইকোটিক মায়াজমের রোগীদের হাত পায়ের নখগুলো বেশি মোটা হয় এবং পুরু হয়ে যায়। নখগুলো কি আর কিরকম থাকতে পারে? নখের উপর লম্বা লম্বা গাড়াড়ি ভাবে দাগ থাকে এবং ঢেউয়ের মতো হাত দিয়ে ধরলে সে মসৃণ হয়ে থাকে না। নখগুলো সময় পাখি ঠোঁটের মতো সামনের দিকে বাঁকা হয়ে যায় বা কুঁজো হয়ে যায়। এবং নখগুলোর কালার অনেক সময় দেখা যায় সাইকোটিক মায়াজমের প্রভাব বেশি থাকার কারণে দেখা যায় নখের রং কিছুটা হলদেটে বা ধূসর রঙের হতে পারে। এবং নখগুলো অনেক সময় ফেটে যায় এবং লম্বালম্বি ভাবে নখগুলো ফেটে যাওয়ার একটা প্রবণতা সাইকোটিক মায়াজমের রোগীদের দেখা যায়। কাজ করছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে হাতের নখ দেখে নখগুলো মোটা ও পুরু থাকে, নখগুলো ঢেউক্রম থাকে, নখগুলো সামনে গিয়ে বাঁকা হয়ে যায়, নখগুলোর কালার কিছুটা হলদেটে বা ধূসর রঙের হতে পারে, নখগুলো লম্বা লম্বা ভাবে ফাটা দেয় এবং ভেঙে যায়। এটা আলাদা হয়ে যায় অনেক ক্ষেত্রেই দেখা যায় সাইকোটিকে। তাহলে আমাদের এত সময়ের যেটা আলোচনা করলাম সেখানে এক নজরে চেনার উপায়টা কি? মূল কথা, যেখানেই বৃদ্ধি দেখবো, যেখানেই জমাট বাধা দেখবো, সেই জায়গাটাতেই সাইকোটিক কথা ভাব। যেখানেই ভারবোধ দেখবো, জয়েন্ট শক্ত হয়ে দেখবো, ফুলা দেখবো, সেখানেই অনুভূতিটা এরকম। হ্রাস বৃদ্ধি বর্ষাকালে, মেঘলা দিনে সাথে সাথে আবহাওয়ায় বৃদ্ধি, এই হলো আমার একটা হ্রাস বৃদ্ধি দেখলাম। এরপরে কি আছে? স্রাব। যেখানে ঘন স্রাব দেখবো, আঠারো স্রাব দেখবো, হলদেটে সবুজ রঙের দুর্গন্ধযুক্ত আষ্টিগন্ধ স্রাব দেখবো, সেখানে আমার সাইকোটিকের মাঝে ভাব। প্রকৃতিটা কেমন? এরা ধ্বংস করে না, বরং তৈরি করে। যেমন আসিল, টিউমার, কোনো জায়গায় ফুলা, এরা কনস্ট্রাকশন করায় বিশ্বাস, তৈরি করতে এরা উস্তাদ। তাহলে আমরা যদি হয় চুলকানি, সাইকোসিস হলো ফুলে যাওয়া, দলা পাকানো, কোথাও একটা স্তূপ তৈরি করা। থোড়া মানুষকে উত্তেজিত করে আর সাইকোসিস মানুষকে বিকৃত করে দেয়। আমরা দেখলাম বাহ্যিক ভাবে, মানসিক ভাবে, শারীরিক ভাবে। এখন আমরা দেখি, আমরা তো ডাক্তারি করি সবাই, আমরা দেখি যে এই মানুষগুলো যখন আমার সামনে আসে তখন তিনি আমাদের সঙ্গে কিভাবে কথা বলেন। আমি আমার বইয়ে সাজিয়েছি সাইকোসিস মায়াজম রোগীদের কথোপকথন এবং আচরণ। আমরা সোরা মায়াজমের ঠিক বিপরীত অবস্থা সাইকোটিক মায়াজমের। সোরা যদি হয় উন্মুক্ত বই, তবে সাইকোসিস হলো বন্ধ খাম। এরা চেম্বারে নিজেকে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে। সাইকোসিস মায়াজমের রোগীরা ডাক্তারের কিভাবে কথা বলেন
এবং কেমন আচরণ করেন তা আমি সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করছি। যেহেতু এদের মধ্যে সন্দেহ থাকে, এরা চেম্বারের ঢোকার পর থেকেই ডাক্তারকে সন্দেহের চোখে দেখে। এরা ডাক্তারকে বিশ্বাস করতে চায় না। এরা অন্য রোগীদের সঙ্গে আলাপ করে, আপনার কতদিন আসছে, আপনি আপনার সমস্যা কি, কোনো উন্নতি হয়েছে আপনার? এভাবে তারা আশেপাশে খোঁজ খবর নেয়। এই ডাক্তার কেমন, ওষুধ কি দেয়, পানিতে দেয় না বইতে দেয়, ওষুধ কয়টা দেয়, ওষুধ কি বিদেশি, এইসব কথা এরা রোগীর পাশের লোকের কাছে জানতে চেষ্টা করে। এরা আপনার প্রেসক্রিপশনে ভালো করে দেখবে, প্রেসক্রিপশন করেন বা ওষুধ দেওয়ার বলে ডাক্তার কি দিচ্ছেন, এর ভিতরে কি আছে, এটা কত পাওয়ার দিচ্ছেন, বা এটা ঠিক আছে কিনা, আপনি নিজে করছেন কিনা। মানে এদের ওই সন্দেহজনকতা, এদের মানে সবকিছু প্রকাশ করে। যেমন সব বলে ডাক্তার এই ওষুধের কোন সাইড এফেক্ট হবে না তো, আপনি শিওর তো যেতে কোনো স্টেরয়েড নেই? আমার আগে ডাক্তার আমাকে ভুল ওষুধ দিয়েছিল, আপনি ঠিক দিচ্ছেন তো, ওষুধটি আপনি নিজে করেছেন তো। মানে এই ধরনের তাদের এই যে সন্দেহবাদিকতা, তারা এভাবে প্রকাশ করে। আমি জীবনে বহুত শুনেছি, হোমিওপ্যাথি শুনেছি স্টেরয়েড থাকে, গোপন করার প্রবণতা, সেটা কিভাবে প্রকাশ করে? এরা রোগীরা কখনোই নিজের সব সমস্যা আপনাকে প্রথম একবারে, অধিকাংশ সাইকোটিক রোগীরা বলবে না, কারণ সমস্যাটা এরা হাইড করতে চায়, তো লুকিয়ে রাখতে চায়, এবং ছোটখাটো সমস্যা নিয়ে বলে। গভীর সমস্যা বা অন্য কেউ জানুক তার সমস্যা, সেটা যেহেতু তারা চায় না, এ কারণে সে একবারে তার সমস্যা আবিষ্কার করা খুব কঠিন কাজ। তবে যারা ভালো পর্যবেক্ষক এবং ভালো কৌশলী প্রশ্ন করতে পারেন, সেই সব চিকিৎসকগণ হয়তো একবারেই ভালো করতে পারেন। এরা এসেই এদিকে যদি তাকায়, কেউ তাদের কথা শুনছে কিনা, ডাক্তার দরজাটা দিয়ে দিলে ভালো হয়, কেন, না না উনি উনি অন্য লোক। এমনকি স্ত্রীকেও সামনে দেখে বা স্ত্রী স্বামীকে সামনে দেখে কথা বলতে চায় না, গলার স্বর নিচু করে বলেন, দরজা চাপাই দেন ডাক্তার, আমি একা কথা বলতে চাই। আপনার কি কোনো গোপন বা জনসমস্যা আছে, আপনি যদি প্রশ্ন করেন, সাথে সাথে বলবেন না 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 ওসব আমার নেই, অথচ ওটি তার মূল সমস্যা। যখন আপনি গভীরে যাবেন তখন দেখবেন ডাক্তারবাবু কিন্তু বলি নেই, বলেন স্ত্রীকে আনন্দ দিতে পারি না, স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারি না, এটা কিভাবে বলি মানুষকে। এরা আপনার চেম্বারে এসে সোনাতে হবে চটপট উত্তর দেয়। সাইকোটিক রোগীরা প্রত্যেকটি কথা খুব ভেবে চিন্তে উত্তর, কারণ এরা হিসাব করে নেয়, এই যে সত্য কথাটা আমি বলবো, আমার কোনো ক্ষতি হবে না তো, আমার সম্মান যাবে কিনা, কেউ জেনে ফেলবে কিনা। এই কারণে এরা সত্যটিকে সাজিয়ে বা আংশিক গোপন করে কথা বলার চেষ্টা করে। কথা বলার সময় এরা খেই হারিয়ে পড়ে, ডাক্তারবাবু হঠাৎ থেমে যায়, ডাক্তারবাবু আমার পেটে ব্যথার সাথে কি যেন বলছিলাম, দূর ভুলে গেলাম, পেটে যেন শব্দটার কি যেন নাম মনে আসছে, কেমন যেন করে, কেমন যেন করে, এটা কি যেন বলবো, কিভাবে বলবো, মনে নেই। এরা কথা বলার সময় দেখবেন এরা তত করে, এরা কথা খুঁজে পায় না, বারবার আমতা আমতা করে। আমরা আগেই জেনেছি সাইকোটিক রোগীদের ফিক্সড আইডিয়া একটা জায়গা আছে, বদ্ধমূল ধারণা আছে, বা স্থির বা বদ্ধমূল ধারণা আছে। এরা একই কথা বারবার ঘুরিয়ে ফিরে বলবে। ডাক্তারের আশ্বাস বা যুক্তি এরা মোটে মানতে চায় না। আমি যেভাবেই তাকে বুঝাই না কেন, আপনি যেভাবে বুঝেন না কেন, কিছু মানতেই চায় না। আপনি তো বললেন ডাক্তারবাবু এরকম এরকম,
এটা আপনি আবার একটু বুঝেই বলেন। গতকালকে আমার এক পেশেন্ট আছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের শিক্ষক। উনি কালকে আমার সঙ্গে প্রায় 42 মিনিট কথা দুবারে। তো এই যে আমার এখন যে একটু সুগারটা কমে গেছে, আমার এখন সুগার খাওয়ার পরে মাত্র 5.5, এটা তো মিনিমাম খাওয়ার পরে 7-6 থাকলে ভালো হয়। এইটা কি আপনার ওষুধ খাওয়ার ফলে হয়েছে? তাহলে আমি তো টেস্ট করে আসলাম, এখন যে সমস্যা বলেন। আমি যতবার তাকে বোঝানোর চেষ্টা করি, স্যার যেহেতু আপনার হাতে চুলকানি, প্রকাশ চাপা দেওয়া চুলকানিটা বাইরে চলে আসছে এবং সেখানে পুজ আসতেছে, দ্যাটস আ ভেরি গুড সাইন, ওয়েট করুন। সে আমার সঙ্গে 42টা মিনিট, অনেক রোগী পত্রের মধ্যে 42টা মিনিট সময় নষ্ট করেছে। সে প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, তার সব মিলে আসে প্রশ্ন, যেটা এই ওষুধ আমি বন্ধ করে ফেলি তাহলে ক্ষতি করবে না তো? বা অ্যালোপ্যাথি ওষুধ যদি আমি খাওয়া শুরু করি তাহলে আপনার সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তো? এই যে তার মধ্যে যে একটা কৌতূহলী ভাব, তার মধ্যে একটা ফিক্সড আইডিয়া তৈরি হয়ে গেছে, সে তার কথাবার্তায় সেটা প্রকাশ পায়। ওষুধ দেওয়া হলো, বলো যে আপনার রিপোর্টে তো এখন আর গলব্লাডার স্টোন নেই। আমরা বললাম ডাক্তারবাবু এই যে রিপোর্ট করলাম যেখান থেকে, আমার ধারণা এই রিপোর্ট সঠিক হয় না, আমি কি আবার টাকা জায়গা করবো? করে ডাক্তারবাবু এবার তো করলাম পপুলার থেকে, রিপোর্ট তাড়াতাড়ি করছে, আমার মনে হয় রিপোর্টে সমস্যা হচ্ছে, আমি তো মেডিকেল করবো কিনা বা ঢাকা মেডিকেল করবো কিনা, এভাবে তারা সন্দেহের চোখে ডাক্তারকে দেখে। এরপরে তারা নিজের খুব ঢেকে রাখতে চায়, পোশাক পরিচ্ছদে এরা খুব ঠিকঠাক থাকে, ওরা থাকে কিছুটা মানে ওই ইয়ার মতো দার্শনিক দার্শনিক ভাব থাকে, ফিলোসফারের মতো থাকে, কিন্তু এরা পোশাক আশাকে খুব ঠিকঠাক। এরা উদ্দেশ্য কি? তার সবকিছু দেখে রাখতে চায়। যদি আসলে আসল থাকে, ওই আসলটা তার এমন ভাবে কোনো একটা পড়বে, বোতামটা এমন ভাবে দেবে যে গলা আসলে তার দেখা যাবে। যদি মেশাতে মেশাতে থাকে মেয়েদের মুখে, সেটাকে ঢেকে ঢোকে একটু পরিষ্কার করে আসবে। ডাক্তার দেখাতে চাইলে তারা কিছু লজ্জিত হবে, দেখাতে চাও থাক ডাক্তার আপনি এই আর দেখার দরকার। এরা কথোপকথনের মধ্যে আপনার আমার সঙ্গে কথা বলে, তখন এরা দেখবেন রোগের কথা বলার সময় আবহাওয়া প্রসঙ্গ তুলবেই, অর্থাৎ আবহাওয়া জনিত। কিভাবে বলবে? ডাক্তার কি বলবো, আকাশে মেঘ করলেই আমার সমস্ত শরীরটা কেমন হয়ে যায়, মনে ভার হয়ে যায়, মাথাটা ভার হয়ে যায়, পায়ের সমস্যাটা বেড়ে যায়। বৃষ্টি হলেই, আর্দ্র আবহাওয়ায় গেলেই আমার সমস্যা মারাত্মক ভাবে বেড়ে যায়। অর্থাৎ সিভিলিসের রোগীরা রাত্রে নিয়ে কথা বলে, কিন্তু সাইকোসিসের রোগীরা আবহাওয়া নিয়ে কথা। সিভিলিসের রোগীরা আলোচনা করবো দেখবেন, তখন তারা রাতের কথা উল্লেখ করবেই করবে, তার যে কোনো সমস্যা, শারীরিক সমস্যা নিয়ে রাতটাকে সে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবে। আর এই সাইকোটিকের মানুষগুলো সবসময় আবহাওয়া নিয়ে কথা বলে, তার আকাশে মেঘ হলে এসে কথা বলবে, বাদলা দিনের কথা বলবে, ভিজা আবহাওয়ার কথা বলবে, বলবেই বলবে। কারণ এই সময় তার সমস্যাটা, তার বর্ষাকাল নিয়ে কথা বলে সে, তার হাঁপানি বা তার শারীরিক সমস্যা বৃদ্ধি পায়, এই কারণে আবহাওয়া নিয়ে সে কথা বলেই। বিষণ্ণ এবং গুরু গম্ভীর, আমি একটা পয়েন্ট এখানে আছে আমার, সেটা কেমন? সিরিয়াস এন্ড ডিপ্রেসড লোক থাকে তাদের, রোগী যেমন যেমন চঞ্চল এবং হাসি খুশি থাকতে, সাইকোটিক রোগীরা কিছুটা গুরু গম্ভীর, এরা বেশি হাসি খুশি থাকে না, এর একটা ভারী কি ভাব বা খোলা খোলা ভাব থাকে। এরা কথাবার্তা খুব হিসাব করে, কারণ একটা তার সব কথা কেউ জেনে ফেলুক
এটা তারা মোটেই চায়। তাহলে আমরা এখন দেখি এক নজরে চেম্বার চিত্রটা এতক্ষণ আলোচনা করলাম যেটা সেটা বসার ভঙ্গি ধীর স্থির এবং সতর্ক, বলার ভঙ্গি ধীরগতি, ভেবে চিনতে, থেমে থেমে, খেই হারিয়ে যায় মাঝে মাঝে। মানসিকতা, ডাক্তার আমাকে ঠকাচ্ছে না তো, কেউ আমার সমস্যা জেনে ফেলছে না, পাশের কেউ, ডাক্তার ঠিক আছে তো, এমন রোগী আমরা দেখি। দেখো এই কার্ডটা কি আপনার? আমরা তখনই বুঝি যে এই মানুষটি তো সাইকোটিক মায়াজন প্রবল। দেখো আপনার কার্ডটা আমাকে দেবেন, একটা কার্ড আছে আপনার এখানে, লেখা আমার নাম, সাইনবোর্ডে লেখা, তারপর সে কার্ড নিয়ে তর্ক করে। দেখো এই কার্ডটা তো অন্য রকমের, সে কিন্তু লেখা পাওয়া যায় না, পড়তেই পারে না, মানে সে কার্ডের রঙের কালার কার্ডের কালার মিলাবে। আমার আগের কার্ড গুলো এক ধরনের, এখনের কার্ড এক ধরনের, 3-4 কার্ড প্রতি বছর করি, 10,000, 15,000, 20,000 করে। এইটা ওরা এভাবে মিলানোর চেষ্টা করে। একই কার্ডটা পাল্টালেন কেন? না না প্রশ্ন তাদের। অর্থাৎ সে তার মানুষ এরকম, ডাক্তার তাকে ঠকায় কিনা সে যেহেতু বিশ্বাস করে কম, এই কারণে ঘটনাটা পাঠায়। ডাক্তারের কাছে প্রতিশ্রুতি, ডাক্তারও আমার কথাটা এই যা ডায়েরিতে আপনি এত কথা লিখলেন 1-1.5 ঘন্টা বসে, প্লিজ এটা একটু জানবে না তো, এটা আমাকে দিয়ে দেবেন তো? না না এটা আপনার দেবো কেন? ডাক্তারও প্লিজ এই কথা আমার স্ত্রী জানলে খুব সমস্যা হবে, বা এই কথা পাশে কেউ জানে, প্লিজ আমার পাড়ার কেউ জানলে আমি আর বাঁচবো না, আমি লজ্জায় মরে যাবো, ডাক্তারবাবু আমি আর মুখ দেখাতে পারবো না। এরা সবসময় আমাদের কাছে চায়, ডাক্তারদের কাছে চায় এদের কথাটা কেউ যেন কোনোভাবে না জানতে পারে। আপনি ডাক্তার বললাম কিন্তু বাইরে কেউ না জানে। শারীরিক লক্ষণ যেখানে আমরা দেখবো মুখে বা শরীরে হাসিল, তিল, মেদবুড়ি বা ওভার গ্রোথ দেখবো, সেটি দেখে আমরা তাকে সাইকোটিক মায়াজম হিসাবে বিচার করতে শিখব। তাহলে আমরা মোটামুটি চেম্বার চিত্রটাও একটু বুঝতে পারলাম। এবারে আমি দেখি একটু ব্যাখ্যাটা আমি একটু করি। সাইকোসিস মায়াজমরা আমাদের চেম্বারে এসে তাদের সন্দেহবাতিকতা, তাদের গোপন প্রিয়তা, তাদের সাফা স্বভাব, তাদের অবিশ্বাস, বিশ্বাসহীনতা বা লুকিয়ে রাখার প্রবণতা স্পষ্ট ভাবে ফুটে ওঠে। আমরা এতটা অবস্থা বুঝতে পারছি। এছাড়াও আমি সাইকোসিস মায়াজমকে চেনার জন্য আমি আমার বইয়ে 20টি গুরুত্বপূর্ণ ভাষ্য, অনেকগুলো আলোচনা করেছি ইতিমধ্যে, একেবারে নির্দিষ্ট করে আমি ভাষ্য আমার বইয়ে সংযুক্ত করেছি। কিভাবে? ডাক্তারবাবু আপনি যে ওষুধটা আমাকে দিলেন এটা ঠিক কাজ করবে তো? এর কোনো সাইড এফেক্ট নেই তো? আগের ডাক্তার কিন্তু আমাকে একটা ওষুধ দিয়ে আমার সমস্যা বাড়িয়ে ফেলেছিল, যে কারণে তাকে ত্যাগ করেছে। গোপন করার চেষ্টার ক্ষেত্রে তারা বলবে না 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 আমার কোনো গোপন বা যৌন রোগ নেই, ওসব প্রশ্ন আমাকে করবেন না। কিন্তু প্রকৃতপক্ষে সেই মানুষটি সেই রোগেরই রোগী। ডাক্তারবাবু আস্তে কথা বলুন, আমার এই অসুখের কথা যেন আমার কোনো আত্মীয়, এমনকি আমার স্ত্রী বা পরিবারের কেউ যেন না জানে, দয়া করে একটু গোপন রাখবেন। ডাক্তারবাবু শারীরিক সমস্যাগুলো শুধুমাত্র আকাশে মেঘ করলে, মেঘলা আবহাওয়া হলে, বৃষ্টি সাথে আবহাওয়ায় আমার খুব বাড়ে, এই বিষয়টার প্রতি আপনি একটু গুরুত্ব দেবেন। যেন আমার এই, আমি একটা সুন্দর কয়েকদিন বয়স আমার, আমি আসলে এই সব একটু ঠান্ডা লাগাতে পারি না, একটু বৃষ্টিতে ভিজতে পারি না, এই বিষয়টা আপনারা দেখবেন প্লিজ। এত আমার এই যে কথা বলার সময় যে আমি কথা ভুলে যাই মাঝে মাঝে, এই বিষয়টার প্রতি আপনি গুরুত্ব দেবেন, কারণ কথা বলতে গেলে আমি অনেক সময় আমি কথা খুঁজে পাই না, হারিয়ে যায় কথা। এইটা একটু। ডাক্তারবাবু আপনি তো আমাকে বলেন রিপোর্ট নরমাল, কিন্তু আমার ভিতরে সমস্যা একটা আছেই আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ডাক্তার আমার সমস্যা বুঝতে পারে নাই, যন্ত্র দ্বারাও বুঝতে পারে নাই। আমার
বিশ্বাস। আমার সমস্যা না থাকলে এটা হচ্ছে কেন? ডাক্তার এটা ধরতে পারে না, যন্ত্র দিয়া ধরতে পারেন। আপনি 5 বার আলোচনা করছেন আপনার পেটে কোনো সমস্যা নেই, না ডাক্তারবাবু আমার পেটের মধ্যে কিছু নড়াচড়া করে, আমার পেটের মধ্যে কিছু উঁচু হয়ে থাকে, এই দেখুন আমি বুঝতে ধরতে পারি। এভাবে তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করে। তারা বলে ওই টিউমার আসিল দেখাই বলে দেখেন এই যে এই টিউমারটা আমি ধরছি, ডাক্তার কিছু দেখেন না, সে বলছে যে এইখানে একটা টিউমার। এরা অভিযোগ করে আমি অতীতে কোনো পাপ না করলে ডাক্তার আমার এই দুরবস্থা হওয়ার কথা। ঈশ্বর এই পাপের ফলে আমাকে ঈশ্বর ভোগাচ্ছে এবং ঈশ্বর হয়তো আমাকে আর ক্ষমা করবে। অপরাধ বোধ দারুণ ভাবে কাজ করে। সকালে ঘুম থেকে ওঠার পরে আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারি না, কোমর আর পায়ের রগ গুলো একদম জমে থাকে, পাটা খুব ভারী হয়ে থাকে, হাঁটাহাঁটি করার পরে একটু ফ্রি হয়। ডাক্তারবাবু চর্বিযুক্ত খাবার খাইতে খুব ভালো লাগে, আর পাতে একটু কাঁচা লবণ হলে আমার ভাত খাওয়াটা খুব ভালো। এরা অভিযোগ করে আমার যে কোনো নাক দিয়ে আসুক বা এই চুলকানি থেকে আসুক বা যেখান থেকে হোক, সাদা স্রাব হোক মাসিক স্রাব হোক, আমার এই স্রাব থেকে একটা আস্তে আস্তে গন্ধ আসে যা আমি সহ্য করতেই পারি না। এটা টিপিক্যাল গন্ধ হয়। টিকে আর কুফল এখন কি বলবো, ওই যে করোনা ভ্যাকসিন নিলাম, ওই ভ্যাকসিন নেওয়ার পর থেকেই আমার সমস্যা ছিল, এর আগে আমার কোনো ধরনের সমস্যা ছিল। আমি ফুল হাতা জামা ছাড়া বাইরে যাইতে পারি না। আমি সবসময় গায়ের ওই সাদা দাগ গুলো কেউ দেখে ফেলুক এটা আমি চাই না। এখানে আমি 12 মাস গরমের মধ্যে আমি ফুল শার্ট ব্যবহার। প্রস্তাব যখন করি ডাক্তারবাবু কি বলবো, আমার প্রস্তাবের ধারাটা সোজা হয়ে পড়ে না, দুভাগে ভাগ হয়ে পড়ে। প্রস্তাব করতে অনেক সময় লাগে, প্রস্তাব করতে বেঁধে বেঁধে প্রস্তাব করি, থেকে থেকে প্রস্তাব করি। ডাক্তারবাবু জানেন কি বলবো, ওই যে ডাক্তারটা ওরে দেখলে আমার গা একেবারে জ্বলে যায়, অথবা সমাজের অথবা স্ত্রী সম্পর্কে অথবা কারো সম্পর্কে এ ধরনের মন্তব্য করে, আমার ওকে দেখলে গা জ্বলে, ওকে আমি দেখতে সহ্য করতে পারি না। আমার ইচ্ছে ও আমার কোনো ক্ষতি করে ফেলবে অথবা আমি ওর কোনো ক্ষতি করে ফেলবো, আমার যা ইচ্ছা থাকে ওর কোনো ক্ষতি আমি করে ফেলবো। রাত জাগা নিয়ে এরা কথা বলে, দিনের বেলা আমার কাজ করতে ভালো লাগে না, খুব অলস লাগে, কিন্তু রাত যত গভীর হয় আমি তত এনার্জি পাই, রাতে আমার কাজ করতে ভালো লাগে। যারা শ্বাসের রোগী, হাঁপানির রোগী এরকম বলে বর্ষাকালে বা জলজ বাতাসে আমার বুকের ভেতরে ছাই ছাই শব্দ হয়। ডাক্তারবাবু বর্ষাকাল ছাড়া আমার শ্বাসকষ্ট কখনোই দেখা দেয়। সাদা স্রাব নিয়ে মেয়েরা বলে মাসিকের আগে বা পরে আমার খুব ঘন চটচটে 18 সাদা স্রাব। ডাক্তারবাবু যা এতক্ষণ শুনলেন ভালোই লাগলো, আমার রোগ ভালো হবে কিনা আমি জানি না, কিন্তু ডাক্তারবাবু এই যে সামান্য ওষুধ দিলেন, এইটুকু ওষুধ প্যাকেট করে দিলেন, একটা খুলে সে দেখবে, দেখে বলে ডাক্তারবাবু এই যে ওষুধ এরকম বন্ধ কিছুই নাই, এইটা দিলেন বা এক দানা দিলেন, ডাক্তারবাবু এই সামান্য ওষুধে এই যে পানি পড়া আপনি দিলেন, এতে কি আমার এত বড় টিউমারটা ভালো হবে? আমার এটা নিয়ে সন্দেহ কাজ করে। এভাবে সাইকোটিকের রোগীরা আবার দেখবেন যেখানে অতি পাকনা ছোট বাচ্চা বলে যা বলার কথা না সেই সব সে বলে, বুড়ো মানুষের কথা বলে, এটাও সাইকোটিক মারাত্মকই হয়। তো যাই হোক, আমি আমার ছোট্ট আলোচনা আজকে বেশি আলোচনা করলাম না,
তো আমার আলোচনা আজকে এখানেই শেষ করলাম, কারণ আমি আজকে প্রচুর রোগীর মধ্যে ছিলাম। 9টার মধ্যে আমি বাসায় আসছি। আমার যদি কোনো ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার।